পড়ানো তো হয়েছে, কোথায় ছিলাম ছিলাম সবাই সাইলেন্ট? জি স্যার, শোনা যাচ্ছে। আমরা লাস্ট ক্লাসে কোথায় ছিলাম কেউ বলতে পারবেন? সরি স্যার, আমরা লাস্ট ক্লাসে কোথায় ছিলাম? সাপ্লিমেন্টারি ডিউটির ডিসকাশন শেষ হয় নাই। লাস্ট পর্যন্ত জি স্যার, এসডি পর্যন্ত ছিলাম। এসডি কিভাবে বের করা হয় প্র্যাকটিসের মাধ্যমে। এসডির ফুল তো আমরা শেষ করি নাই, রাইট? জি স্যার। তো কোথায় ছিলাম? আমার কোশ্চেনটা হলো আমরা এসডির কি পর্যন্ত ডিসকাস করেছিলাম আর কি মানে লাস্ট ডিসকাশন পয়েন্টটা কোনটা ছিল? কেউ বলতে পারবেন না? এই এই এক্সাম্পলটা কি আপনাদের সাথে ডিসকাস করেছিলাম? হ্যাঁ, তো তাই তো স্যার এগুলো পড়ানো হয়েছে। কোথায় পড়ানো তো হয়েছে, কোথায় গিয়ে স্টপ হয়েছিল? আমার কোশ্চেনটা তো ওইটা, যে স্টপটা হয়েছিল কোথায়? স্যার বারের যে স্পেশাল চার্জেস ওইটা পর্যন্ত হয়েছিল স্যার। লিকুইডের একটা এক্সাম্পল দিছিলেন, সেইটা পর্যন্ত। এটা হয়েছে এই যে স্পেশাল স্কিম ফর টোবাকো এন্ড অ্যালকোহলিক গুডস। হ্যাঁ স্যার, এটা হয়েছে স্যার। সাপ্লিমেন্টারি ডিউটি এটা আলোচনা করছিলেন যে স্যার বারে যদি কেউ যায় তো খাবার খাইলে কত দিবে, আর যদি কেউ অ্যালকোহল কনজিউম ওইটা করে সেই ক্ষেত্রে কত। ওইটা এই তো পর্যন্ত। ঠিক আছে, ওইটা হলো হোটেল এবং রেস্টুরেন্টের ক্ষেত্রে, রাইট? যে হোটেল এন্ড রেস্টুরেন্টে কোন বিলের উপরে আপনার সাপ্লিমেন্টারি ডিউটি হবে আর কোন বিলের উপরে হবে না। কিন্তু সিগারেটের উপরে সাপ্লিমেন্টারি ডিউটি রেট এবং কোন বেসের উপরে সাপ্লিমেন্টারি ডিউটি চার্জ হয় সেটা নিয়ে আমরা ডিসকাশন করি নাই, রাইট? সো আমরা সাপ্লিমেন্টারি ডিউটির যে ব্যালেন্স পার্টটা আছে সেটা আমরা ডিসকাস করব। প্লাস এটার পরে আমরা ইনপুট ট্যাক্স ক্রেডিট নিয়ে ডিসকাশন করব এবং চেষ্টা করব আজকে উইথহোল্ডিং ব্যাটের পার্টটা শেষ করে ফেলতে, কারণ আজকে পরে আপনাদের সাথে আমার 6টা ক্লাস শেষ হয়ে যাবে আর বাকি 6টা থাকবে। ওকে, সো এখন যেটা যতটুকু সম্ভব সেটাতে দ্রুত যাওয়ার, সেটাতে আমরা দ্রুত যাব। সো আমরা ডিসকাস করেছিলাম যে সাপ্লিমেন্টারি ডিউটি এই সাপ্লাই বেলোটা কিভাবে আপনার ডিটারমাইন করা হয়। যেহেতু আপনার ব্যাটও চার্জ করা হয়, সাপ্লিমেন্টারি ডিউটিও চার্জ করা হয়, তখন আমরা ডিসকাস করেছিলাম যে ফার্স্টে সাপ্লিমেন্টারি ডিউটির অ্যামাউন্টটাকে আগে কি করতে হবে, আগে ব্যাটের অ্যামাউন্টটাকে ক্যালকুলেট করতে হবে। ব্যাটের অ্যামাউন্টটা রিডিউস করার পরে যেই ভ্যালুটা থাকবে সেটা থাকবে ব্যাট চার্জেবল ভ্যালু। সো ওই ব্যাট চার্জেবল ভ্যালুটা আপনার সামেশন অফ এসডি চার্জেবল ভ্যালু প্লাস এসডি। সো ওই এসডি চার্জেবল ব্যাট চার্জেবল ভ্যালু থেকে আপনার এসডি অ্যামাউন্টটাকে ট্যাক্স ফ্র্যাকশন দ্বারা আইডেন্টিফাই করে দেন এসডি চার্জেবল ভ্যালুটাকে ডিটারমাইন করা যায়। এই পর্যন্ত আমাদের একটা ডিসকাশন হয়েছিল লাস্ট। সো একটা ক্ষেত্রে স্পেশাল স্কিম ফর টোবাকো এন্ড অ্যালকোহলিক গুডস, এটা হলো সেকশন আপনার 58। সো টোবাকো এবং অ্যালকোহলিক গুডস এর ক্ষেত্রে একটা আপনার স্পেশাল স্কিম মেক করার একটা প্রভিশনস আছে। কি বলা হয়েছে সেকশনটা দেখি আমরা, তারপর ডিসকাশন করি। বলা হয়েছে ফর দ্য পারপাস অফ ইম্পোজিশন এন্ড রিয়েলাইজেশন অফ এসডি অন দ্য ফলোইং গুডস ম্যানুফ্যাকচার্ড ইন বাংলাদেশ or imported to Bangladesh,
for the purpose of sale and subject to SD, the board may, subject to the provisions of the Act or the rules made thereunder, make a special scheme to be complied with by the manufacturers of such goods, namely tobacco products or any other similar product, including products blended with tobacco or alcoholic drinks, ingredients of alcoholic drinks, or any other similar product. The board may, by means of special scheme, set a maximum retail price for the goods, which shall be treated as the value for imposition of VAT and SD. Such special scheme shall include the following matters, namely matters in relation to the stamps, banderoles, or special signs or marks of any particular size or design containing security features on the packages, bottles, pots, or containers of such goods, or on the bodies thereof, or any other similar matters, and matters in relation to the manufacture, acquisition, distribution, preservation, use, supervision, observation, accounting, disposal, etc. of such stamps, banderoles, or of the special signs or marks. So এই স্পেশাল স্কিমের আপনার মাধ্যমে টোবাকো অ্যান্ড অ্যালকোহলিক গুডসের এমআরপি আপনার বোর্ড ডিটারমাইন করতে পারবেন, এটা একটা পয়েন্ট। সো এখানে দেখেন দ্য সেকেন্ড পয়েন্টটা বলছে স্পেশাল স্কিমে যেটা এমআরপি আপনার ডিটারমাইন করা হবে, এটা আপনার শ্যাল বি ট্রিটেড এজ দ্য ভ্যালু ফর ইম্পোজিশন অফ ব্যাট এবং এসডি। সো একই বেসি আপনার ব্যাট এবং এসডি চার্জের জন্য কি হবে, আপনার ভ্যালু হিসেবে কনসিডার করা হবে। আমরা যদি দেখি এতক্ষণ পর্যন্ত মানে এতদিনের যে ডিসকাশন হয়েছে সেই ডিসকাশনে আমরা দেখেছি যে কোনো একটা প্রোডাক্টে যদি সাপ্লিমেন্টারি ডিউটি চার্জ হয়, আপনার ওই প্রোডাক্টটাতে কি হয়, ফার্স্টে সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাড হয়, অ্যাড হওয়ার পরে যে টোটাল ভ্যালুটা হয়, টোটাল ভ্যালুর উপরে আপনার অ্যাপ্লিকেবল রেটে ভ্যাট চার্জ হয়। কিন্তু এই স্পেশাল স্কিমের যে প্রোডাক্ট আপনার টোবাকো এবং অ্যালকোহলিক গুডস, তাদের ক্ষেত্রে একটা মাত্র ব্যতিক্রম আছে। ব্যতিক্রম হলো আপনার এমআরপি যেটা ফিক্স করা হবে, ওই এমআরপিটা আপনার ভ্যালু ফর ইম্পোজিশন অফ এসডি, ব্যাট এবং এসডি মানে একই বেজের উপরে ব্যাট এবং আপনার সাপ্লিমেন্টারি ডিউটি চার্জ হবে। সো দিস ইজ ওনলি অ্যাপ্লিকেবল আন্ডার স্পেশাল স্কিম ফর টোবাকো অ্যান্ড অ্যালকোহলিক গুডস। সো আপনার দেখেন এই স্লাইডে আপনার এমআরপি ডিটারমাইন করা আছে বাই বোর্ড, বোর্ড মানে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। এখানে আপনার ফর টোবাকো, সিগারেট, বিড়ি এবং জর্দা এবং গুল, এই প্রত্যেকটা ক্ষেত্রে এই 4 ধরনের আইটেমের ক্ষেত্রে আপনার বেসড অন স্টিক মানে শলাকার বেস ধরে আপনার রেট অফ এসডি ডিটারমাইন করা আছে এবং এমআরপি কি হবে সেটাও ডিটারমাইন করা আছে, এবং এই এমআরপির উপরেই the same time VAT এবং supplementary duty applicable হয়। So this is the exceptional আপনার for charging VAT and supplementary duty. Then আমরা চলে যাব যে কালেকশন অফ সাপ্লিমেন্টারি ডিউটি। এটা হলো অ্যাকচুয়ালি আপনার ইম্পোর্টেড গুডস এর ক্ষেত্রে। সো ইম্পোর্টেড গুডস এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা খুব ডিটেইল ডিসকাশন করার কোনো দরকার নাই, কারণ আমরা দেখেছি যে প্রিভিয়াসলি অ্যাসেসেবল ভ্যালুর উপরে কিভাবে সাপ্লিমেন্টারি ডিউটি কালেক্ট করা হয় এবং কোন কোন ক্ষেত্রে সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাপ্লিকেবল হয় সেটা আমরা সেকেন্ড শিডিউলের যে টেবিল 1 আছে, পার্ট 1 টেবিল 1। সো টেবিল 1 এ আমরা জানি যে ওই যে গুডসগুলো মেনশন করা আছে সেই গুডসগুলোর ক্ষেত্রে যে রেট আপনার দেওয়া আছে সেই রেটে ইম্পোর্টের ক্ষেত্রে সাপ্লিমেন্টারি ডিউটি চার্জ হয়। সো এটাকে এখানে আপনার ডেসক্রাইব করা হয়েছে যে SD on an imported goods shall be collected at the same time and in the same manner as the custom duty on such goods is collected, unless otherwise provided. Provisions of Customs Act shall, with necessary modification and adaptation, apply in such a way as SD if SD payable on imports is a custom duty, without affecting generality of the above provision. Whenever any
a bond or guarantee is demanded under the Customs Act, the amount so demandable shall be calculated in such manner as if payable SD is customs duty on imported goods. So this is the provisions related to collection of SD on import. আর আরেকটা প্রভিশনস আছে কালেকশন অফ এসডি অন সাপ্লাইস, দ্যাট মিনস লোকালি যে ম্যানুফ্যাকচার করে যখন প্রোডাক্ট আপনার সাপ্লাই হবে তখন এসডি কালেকশনের টাইমটা কখন এবং ডিসক্লোজারটা কি হবে সেটা এখানে ডেসক্রাইব করা আছে। বলা হয়েছে এসডি অন দ্য সাপ্লাই অফ গুডস বা সার্ভিসেস শ্যাল বিকাম পেয়েবল at the time when VAT becomes payable on such supply। তার মানে VAT এর সাপ্লাইয়ের উপরে যখন VAT পেয়েবল হয় একবারে at the same time এসডিও পেয়েবল হবে এবং বলা আছে এসডি রিলেটেড ইনফরমেশন shall be included in the VAT return। Then it is very important একটা provisions section 61 যেটাতে বলা আছে presumed supply of goods subject to supplementary duty। So এখানে বলা হয়েছে if a person who manufactures any goods fails at the time of an audit to account for the quantity of such goods supplied, such goods shall be determined on the basis of import-output coefficient declared by such person, and such person shall be presumed to have supplied such goods for a fair market price thereof। এটা মানে হলো যে অডিটের সময় যদি আপনার কোয়ান্টিটির আপনার রিকনসিলিয়েশন মানে প্রপার এক্সপ্লেনেশন না দেওয়া হয়, যদি কখনো শর্টফল থাকে তাহলে কি হবে, এটা ধরে নেওয়া হবে যে যে সাবমিটেড ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট করা আছে ওইটার বেসিসে আপনার গুডস প্রোডাকশন দেখাইয়া আপনার ফেয়ার মার্কেট ভ্যালু কনসিডার করে আপনার ওই গুডস এর ভ্যালুর উপরে আপনার সাপ্লিমেন্টারি ডিউটি কালেক্ট করবে। সো এটা আগে আপনার করা হতো বাট এটা আইনে ছিল না, নতুন যে এই এক্সিস্টিং আমাদের ব্যাট এন্ড এসডি অ্যাক্ট সেটাকে এখানে আইনের আন্ডারে একবার স্পেসিফিক্যালি নিয়ে আনা হয়েছে। তারপর বলছে if such goods are destroyed by fire or any other natural disaster, then the submission of application to the commissioner in the manner specified by rules and on consideration of the applications as it shall not be payable in the case। মানে যদি ডেস্ট্রয় হয়, ন্যাচারাল আপনার ডেস্ট্রয় ও আগুন লেগে যায় তাইলে তখন অ্যাপ্লিকেশন করলে কমিশনারকে তখন ওই যে শর্টফলের গুডসটা থাকবে ওই গুডসের উপরে আপনি এসডিপি করতে হবে না। দেন অ্যাডজাস্টমেন্ট অফ সাপ্লিমেন্টারি ডিউটি ইন কেস অফ এক্সপোর্ট। আমরা আগেও ডিসকাস করেছি যে সাপ্লিমেন্টারি ডিউটি শুধুমাত্র আপনার অলওয়েজ কস্ট, বাট ইন কেস অফ এক্সপোর্ট আপনার ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ক্লেম করা যায় সাবজেক্ট টু সাবমিটিং অ্যাপ্লিকেশন টু দ্য কমিশনার। সো প্রভিশনস হলো আপনার সেকশন 62, তার সাথে রিলেটেড রুল হলো রুল 45। সো প্রভিশনস বলা হয়েছে যে এনি পারসন importing a good subject to supplementary duty may make a decreasing adjustment for SD paid on import if the goods is in compliance with the conditions of drawback of duties under the Customs Act। তার মানে বলা হয়েছে যে আপনার এসডিটা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হিসেবে পাবেন অন ইম্পোর্টেড যেটা পে করা হয়েছে, তাহলে আপনার যে যদি গুডসটা ইন কমপ্লায়েন্স উইথ দ্য কন্ডিশন অফ ড্রব্যাক অফ ডিউটিস আন্ডার দ্য কাস্টমস অ্যাক্ট, কাস্টমস অ্যাক্টের আন্ডারে যদি আপনার ড্রব্যাক প্রাপ্য হয় তাহলে সেই গুডসের ক্ষেত্রে আপনার এসডিটা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হিসেবে আপনি ক্লেম করতে পারবেন। সেকেন্ড বলা হয়েছে the registered person has to submit an application to the commissioner in form BAT 7.1 with the purpose of decreasing adjustment within 6 months of the date on which goods have been exported or the goods have been loaded into a ship, an airplane or in other means of transport। মানে আপনার এক্সপোর্টের 6 মাসের মধ্যে আপনাকে কি করতে হবে, অ্যাপ্লিকেশনটা করতে হবে টু দ্য কমিশনার ইন প্রেসক্রাইব ফর্ম 7.1 এবং অ্যাপ্লিকেশনের সাথে বলছে along with the application the following documents have to be submitted। One is আপনার bill of entry with evidence of payment of duties and taxes or release order, copy of invoice and packing list certified by a customs officer, and documentary evidence of using the imported inputs for making the exported goods। এবং for exported goods additionally আরো দুইটা ডকুমেন্টস লাগবে, সেটা হলো bill of lading or airway bill or truck receipt where applicable, and হলো copy of export general manifest। So এই ডকুমেন্টস গুলা দিয়ে আপনার কমিশনারকে
অ্যাপ্লিকেশন করতে হবে। কমিশনারকে অ্যাপ্লিকেশন করার পরে আপনার এখানে একটা ভেরি ভাইটাল ইস্যু যে আপনার যে এক্সপোর্ট হয়েছে সেইটার এগেইনস্টে যে আপনার ফরেন কারেন্সি ইনফ্লো হয়েছে সেটার জন্য প্রসিড রিলেশন সার্টিফিকেট আপনাকে সাবমিট করতে হবে। তো পিআরসি অনেক সময় কি হয় নির্দিষ্ট সময়ের মধ্যে পাওয়া যায় না। তো না পাওয়া যাওয়ার কারণে এই বছর আপনার এখানে একটা অ্যামেন্ডমেন্ট আসছে যে ফার্স্টলি আপনি উইদাউট পিআরসি অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবেন। সাবমিট করার পরে আপনি পিআরসি পাওয়ার পর যখন পিআরসি ডকুমেন্ট সাবমিট করবেন তখনই অ্যাপ্লিকেশনটা প্রসেস হবে। সো এখানে এটাই বলা হয়েছে the application will be received primarily subject to fulfillment of the conditions while based on that application copy of process station certificate is to be submitted towards approval of partial or full decreasing adjustment by the commissioner, and the commissioner upon giving the permission shall inform the applicant in writing mentioning the tax period or periods in which the adjustment can be made. And the commissioner shall give decision on the application within 15 days of the receipt of the application or of the completion of the above procedure. The applicant shall make a decreasing adjustment in the tax period mentioned in the letter of approval issued by the commissioner. If the commissioner does not give decision within the time as specified, it shall be considered that the commissioner has approved the application. তার মানে 15 দিনের মধ্যে যদি কোনো রেসপন্স না করে তাহলে ধরে নেওয়া হচ্ছে আপনার এই অ্যাপ্লিকেশনটা গ্র্যান্টেড। So these are the provisions related to decreasing adjustment. So আগেও বলেছি decreasing adjustment of supplementary duty only applicable in case of export. So যদি দেখা যায় যে ঠিক আছে আপনি একটা র মেটেরিয়াল ইনপুট করলেন, so but that is related with both আপনার লোকালি সাপ্লাই করবেন সেই গুডসের ক্ষেত্রে এক্সপোর্টের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে ওই প্রপোর্শনাল বেসিসে কিন্তু আপনার এই ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টের বেনিফিটটা ক্লেম করতে পারবেন ফর ওনলি এক্সপোর্ট। So these are the provisions related to supplementary duty. So আমরা প্রিভিয়াসলি যে চারটা এলিমেন্টের কথা বলেছিলাম যে আউটপুট, ইনপুট, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট এবং চারটা এলিমেন্টের যোগ বিয়োগের রেজাল্টই হলো আপনার একটা ট্যাক্স পিরিয়ডের নেট ট্যাক্স লায়াবিলিটি। সো তার মধ্যে আউটপুটটা নিয়ে আমাদের ডিসকাশন হলো। এখন আমরা ইনপুট ট্যাক্স ক্রেডিট নিয়ে ডিসকাশন করব। তো ইনপুট ট্যাক্স ক্রেডিট নিয়ে ডিসকাশনটা ইজ দ্য লার্জার ডিসকাশন, বাট ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট এবং ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিয়ে আসলে ডিসকাশনটা ভেরি স্মল, কারণ ওই ডিসকাশন দুইটাই only based on the definition of increasing adjustment and decreasing adjustment. So right now we will go for the input tax credit. ইনপুট ট্যাক্স ক্রেডিটে আপনারা যদি দেখেন এখানে একটা ফ্লো চার্ট দেওয়া আছে। আপনারা যদি ফ্লো চার্টটা দেখেন স্টেপ বাই স্টেপ আপনার এই ফ্লো চার্টটার প্রভিশনস গুলা অ্যাপ্লাই করতে হবে, দেন আপনার ইনপুট ট্যাক্স ক্রেডিটটা অ্যাপিল করা যাবে। যদি দেখেন ফার্স্টে আমরা বলছি যে ইনপুট ট্যাক্স পেইড অন ইনপুট কম্প্রাইজিং ইম্পোর্ট বা লোকাল প্রকিউরমেন্ট, কারণ আমি ইম্পোর্ট করলে অথবা লোকালি যদি পারচেজ করি এই দুই ক্ষেত্রেই আমি ইনপুট ট্যাক্স ক্রেডিট আপনার ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবো। কিন্তু কথাটা হলো দেখেন ইনপুট ট্যাক্স পেইড অন ইনপুট কম্প্রাইজিং ইম্পোর্ট বা লোকাল প্রকিউরমেন্ট। সো আপনি ইনপুট ট্যাক্সটা পেইড অন ইনপুট যদি ইনপুট হয়, ওই ইনপুট হইলেই কিন্তু আপনি আপনার এই ইনপুট ট্যাক্স ক্রেডিটটা ক্লেম করতে পারবেন। যদি ইনপুট না হয় তাহলে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবেন না। সো এখানে একটা ভাইটাল পয়েন্ট ফর ক্লেমিং দ্য ইনপুট ট্যাক্স ক্রেডিট হলো ইনপুট। তাহলে এখন একটা কোশ্চেন আসতে পারে যে তাহলে ইনপুট কোনগুলা? সো ইনপুটের একটা ডেফিনেশন আছে আপনার সেকশন 2 এর ক্লজ 18 ক, আমরা সাবসিকুয়েন্টলি ডিসকাস করব অ্যাবাউট দ্য ডেফিনেশন অফ ইনপুট। বাট এখন আমরা এই ফ্লোর চার্টের ডিসকাশনের জন্য মনে রাখি যে
ইনপুট ট্যাক্স আপনার অ্যালাউ হবে ইনপুট ট্যাক্স ক্রেডিটটা অন ইনপুট ট্যাক্স পেইড অন ইনপুট, সেটা এই ইনপুটটা আপনি লোকালি পারচেজ করতেও পারেন অথবা ইম্পোর্ট করেও আপনি কি করতে পারেন, আনতে পারেন। বোথ কেসেসই অ্যালাউড, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট বলছে অ্যাভেলেবল এগেইনস্ট আউটপুট ট্যাক্স। অবভিয়াসলি ইনপুট ট্যাক্স ক্রেডিট তো আউটপুট ট্যাক্সের সাথেই অ্যাভেলেবল, বাট এখানে একটা কন্ডিশন বলছে যে অ্যাভেলেবল এগেইনস্ট আউটপুট ট্যাক্স 15%। যদি আউটপুট ট্যাক্স 15% হয় তাইলেই আপনার ইনপুট ট্যাক্স ক্রেডিট অ্যালাউড, বাট একটা ব্যতিক্রম আছে ফর এক্সপোর্ট, কারণ আমরা জানি এক্সপোর্টের ক্ষেত্রে রেট অফ ভ্যাট ইজ 0। সো বেসিক্যালি আপনার ইনপুট ট্যাক্স ক্রেডিট দুইটা আউটপুট ভ্যাটের ক্ষেত্রে অ্যালাউড, একটা হলো স্ট্যান্ডার্ড রেট 15%, আর একটা হলো আপনার ফর এক্সপোর্ট 0। এখন আপনারা দেখবেন যে আমরা এর আগে ডিসকাস করেছি লাস্ট ক্লাসে যে 0 রেট কিন্তু অনেক ক্ষেত্রেই আছে, সেকশন 23 ফর গুডস এবং সেকশন 24 ফর সার্ভিসেস। কিন্তু ওই 0 ক্ষেত্রে সব 0 ক্ষেত্রেই কিন্তু ইনপুট ট্যাক্স ক্রেডিট অ্যালাউড না, কারণ সেকশন 46 এ বলে দেওয়া আছে আপনার আউটপুট ভ্যাট যদি 15% না হয় অথবা এক্সপোর্টে 0 না হয় তাহলে অন্যান্য ক্ষেত্রে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবেন না। সো 15 এবং এক্সপোর্ট এই উইথ 0 এই দুইটা ক্ষেত্রে আউটপুট এর এগেইনস্টে ইনপুট ট্যাক্স ক্রেডিট আপনি ক্লেম করতে পারবেন। থার্ড যে বাকেটটা, যে শুধু এই দুইটাকে এনশিওর করলে হবে না, সেকশন 46 এ অনেকগুলো কন্ডিশনস আছে যেগুলো নিয়ে আমরা সাবসিকুয়েন্টলি ডিসকাস করব। এই কন্ডিশনস গুলা আপনাকে ফুলফিল করতে হবে। এই কন্ডিশনস গুলা ফুলফিল করলেই দেন ইউ আর অ্যালাউড টু টেক ইনপুট ট্যাক্স ক্রেডিট। ফোর্থ যে পয়েন্টটা আছে ডকুমেন্টস, আপনার কি কি ডকুমেন্টস এগেইন টু প্রুফ অ্যাজ ইনপুট ট্যাক্স ক্রেডিট, মানে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করবেন তাহলে আপনাকে তো অবশ্যই প্রুফ করতে হবে যে আপনি এই ট্যাক্সটা পেড করছেন, মানে ভ্যাটটা পেড করছেন। তো সেটার এগেইনস্টে 3 ধরনের ডকুমেন্টেশনের আপনার প্রভিশনস আছে। ওয়ান ইজ ভ্যাট 6.3, দ্যাটস মিন ট্যাক্স ইনভয়েস। লোকালি পারচেজের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ট্যাক্স ইনভয়েস থাকতে হবে ইন প্যাসকে ফর্ম ভ্যাট 6.3। ইম্পোর্টের ক্ষেত্রে বিল অফ এন্ট্রি থাকতে হবে, এবং একটা মাত্র ক্ষেত্রে সেবা আমদানি ইম্পোর্ট অফ সার্ভিস, তার ক্ষেত্রে যেহেতু যে সার্ভিস ইম্পোর্ট করছে বিং এ রিসিপিয়েন্ট অফ দ্য সার্ভিস সে রেসপন্সিবল ফর পেমেন্ট অফ ভিএটি। সো সেই ক্ষেত্রে যেহেতু কোনো বিল অফ এন্ট্রিও হয় না বা ট্যাক্স ইনভয়েসও হয় না, সেই ক্ষেত্রে ট্রেজারি চালানের মাধ্যমে যে ভ্যাটটা ডিপোজিট করে সেটা প্রুফ হিসাবে টিআর চালানটাকে আপনার ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করার জন্য ডকুমেন্টস হিসেবে কনসিডার করা হবে, মানে as per the provisions of the law. দেন ফিফথ বাকেটে আছে হলো টাইমলাইন। টাইমলাইনটা কি? যে টাইমলাইন হলো ইন দ্য মান্থ অফ পারচেজ অর উইদিন নেক্সট 4 মান্থস, তার মানে যেই মাসে পারচেজ করা হবে সেই মাস অথবা তার পরবর্তী 4 মাসের মধ্যে। সাপোজ দিস ইজ সেপ্টেম্বর, টুডে ইজ 10th সেপ্টেম্বর। সো আপনি যদি আজকে পারচেজ করেন তাহলে আপনি সেপ্টেম্বর মাসটা পেয়ে যাচ্ছেন, এই মাসের রিটার্নে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিটটা ক্লেম করতে পারবেন। অথবা আপনার সাবসিকুয়েন্টলি যে আরো 4 মান্থস আছে ওই সাবসিকুয়েন্ট 4 মান্থসের মধ্যেও আপনার এই ইনপুট ট্যাক্স ক্রেডিটটা ক্লেম করা যাবে। লাস্ট যেই আপনার বাকেটটা আন্ডার দিস ফ্লো চার্ট, সেটা হলো আপনার কিভাবে নিবেন। এতক্ষণ বললাম পাবেন কিনা, পাইলে কি করতে হবে, এটার এগেইনস্টে প্রুফ হিসেবে কি দেখাবেন এবং কতদিনের ভিতরে নিতে হবে, কিন্তু শেষ কথাটা হইলো কিভাবে নিবেন। যে আপনি যে পাবেন তা পাইলে কিভাবে নিবেন, এটা কিভাবে ডিসপোজাল হয়। এটা হয় হলো ব্যাট রিটার্নে। ব্যাট রিটার্নে আপনি ক্লেম করে এটার বেনিফিটটা আপনি অ্যাভেল করতে পারবেন। শুধুমাত্র একটা স্পেসিফিক ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যে কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে আপনার এই এখন পর্যন্ত ইনপুট ট্যাক্স ক্রেডিটটা ক্লেম করার প্রভিশনস আছে। আপনারা যদি দেখেন যে প্রিভিয়াস লতে ব্যাট অ্যাক্ট 1991 এ এই কারেন্ট অ্যাকাউন্টের আপনার ইনপুট ট্যাক্স রিবেটের ক্ষেত্রে কারেন্ট অ্যাকাউন্টের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, কারণ কারেন্ট অ্যাকাউন্টে আপডেট না করলে, কারেন্ট অ্যাকাউন্টে ক্লেম না করলে থ্রু কারেন্ট অ্যাকাউন্ট আপনি ইনপুট ট্যাক্স ক্লেম করার মতো কোনো আপনার প্রভিশনস পাইতেন না। কিন্তু এখানে কিন্তু আপনার এই নতুন আইনে কিন্তু কারেন্ট অ্যাকাউন্টের কোনো প্রভিশনস নাই। সো আপনাকে রিটার্নে ডিসকাস করতে হবে, বেসড অন দ্যাট ইউ আর অ্যালাউড টু টেক ইনপুট ট্যাক্স ক্রেডিট
বাট একটা ক্ষেত্রে ব্যতিক্রম, সেটা হলো সিগারেটের ক্ষেত্রে। ওখানে একটা প্রেসক্রাইব আপনার এদের জন্য স্পেসিফিক গাইডলাইন আছে। সো বেসড অন গাইডলাইনের স্পেসিফিক আপনার ছক আছে ফর্ম। সো ওই বেসিসে আপনার কি করতে হবে, যে তাদেরকে কারেন্ট অ্যাকাউন্ট মেনটেন করে থ্রু দ্যাট অ্যাকাউন্ট আপনার ইনপুট ট্যাক্সটা আপনার ক্লেম করতে হয়। সো দিস ইজ দ্য সামারি ফর আপনার ইনপুট ট্যাক্স ক্রেডিট। এখন আমরা স্টেপ বাই স্টেপ ডিটেলসে যাব। সো স্টেপ বাই স্টেপ ডিটেলসে গেলে প্রথমে যে পয়েন্টটা আছে, ওই যেটা বললাম ইনপুট, যে আপনি অনেক কিছুর উপর হয়তো ব্যাট দিচ্ছেন, হ্যাঁ, কিন্তু ওই সবকিছুর উপর ব্যাটের আপনি বেনিফিটটা পাইতে পারবেন না। কেন পাবেন না? সেটা ল দ্বারাই লিমিট করে দেওয়া হয়েছে যে ইনপুট যদি হয় তাহলে পাবেন, ইনপুট না হইলে আপনি যে ব্যাটটা পেড করবেন সেটা আপনার যেহেতু বেনিফিট পাবেন না, দ্যাট আলটিমেটলি কস্ট। তো এখন এই ইনপুটের ক্ষেত্রে যদি দেখেন যে ডেফিনেশন, এই ডেফিনেশনটাতে আপনার 3টা স্লটে ভাগ করা। একটা হলো আপনার ইনপুটের কি কি ইনপুট হবে, দ্বিতীয়টা হলো কোনগুলা ইনপুটে আপনার ইনপুট হবে না, এক্সক্লুশন। আর থার্ড পয়েন্টটা হলো টেরাররা কোন কোন ক্ষেত্রে ইনপুট ট্যাক্স ক্রেডিট, টেরারদের ক্ষেত্রে ইনপুট কি, মানে কোন বেসিসে টেরাররা ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবে। এই হলো 3টা বাকেটে ডিভাইডেড ডেফিনেশন অফ দ্য ইনপুট অ্যাজ পার সেকশন 2 আপনার ক্লজ 18 ক। তার মধ্যে প্রথম যে স্লটটা মানে বাকেটটা, দিস ইজ যেটা আপনাদের এখানে ডিসকাস করতেছে, তো এই বাকেটে আপনার 8 ধরনের এলিমেন্টস আছে যেগুলাকে আপনার ইনপুট হিসাবে ডিফাইন করা হয়। তাহলে কি কি আছে? আপনার মেশিনারি অ্যান্ড স্পেয়ার পার্টস, র মেটেরিয়ালস, ল্যাবরেটরি রিএজেন্ট, ল্যাবরেটরি ইকুইপমেন্ট, ল্যাবরেটরি অ্যাক্সেসরিজ, ফুয়েল, প্যাকিং মেটেরিয়ালস, সার্ভিসেস। এই 8 ধরনের এলিমেন্ট গুলা আপনার ডেফিনেশন অফ ইনপুটে ইনপুট করা আছে। তার মানে আপনি এই আইটেম গুলা পারচেস করার সময় আপনি ভ্যাট পেড করলে, আপনার ওই যে প্রিভিয়াসলি আমরা দেখলাম যে প্রত্যেকটা বাকেটের টার্মস এন্ড কন্ডিশন ফলো করলে, দেন আপনি ইউ আর অ্যালাউড টু টেক ইনপুট ট্যাক্স ক্রেডিট বেনিফিট এগেইনস্ট আউটপুট ট্যাক্স। এটা হলো ফার্স্ট। সো এখানে আমি একটা এক্সাম্পল দিই বোঝার জন্য। সো র মেটেরিয়াল এটা কি, আমরা জানি যে একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করতে গেলে আপনার ওই র মেটেরিয়াল থেকে আপনার প্রোডাকশন ম্যানুফ্যাকচার করা হয়। ল্যাবরেটরি এজেন্ট, ল্যাবরেটরি ইকুইপমেন্ট, ল্যাবরেটরি অ্যাক্সেসরিজ, এগুলো আমরা বাই এন্ড লার্জ জানি। ফুয়েল কি সেটা আমরা জানি, প্যাকিং মেটেরিয়ালস কি সেটা জানি। সার্ভিসেস এর ক্ষেত্রে সার্ভিস যেহেতু কোনো স্পেসিফিক বলে নাই, তাহলে সার্ভিস ইজ ওপেন, মানে অল সার্ভিসের ক্ষেত্রেই যদি অন্য কোথাও আপনার কোনো লিমিটেশন না থাকে, তাহলে অল সার্ভিস আর ইনক্লুডেড ইন দ্য ডেফিনেশন অফ ইনপুট। এবং মেশিনারি অ্যান্ড স্পেয়ার পার্টস ইজ অলসো ইনপুট। কিন্তু আপনার যদি দেখা যায় যে না, একটা প্রোডাক্ট এ, এটার সাথে আমি আরেকটা প্রোডাক্ট আরেকজনের কাছ থেকে কিনে না দিলাম বি, কেন দিলাম? যে তাহলে এ প্রোডাক্টটা বেশি চলবে, আর বেশি চললে আমি বি প্রোডাক্ট যেটা দিতেছি এজ এ ফ্রি অফ কস্ট, সেটার কষ্ট আমার ওইটার সাথে ম্যাচ হয়ে যাবে, আলটিমেটলি লস হবে না। সো এখন কোশ্চেন হলো যে প্রোডাক্ট বি যেটা আপনি প্রমোশনাল আইটেম হিসেবে দিচ্ছেন, যে একটার সাথে এটার সাথে এটা বা এটার সাথে এটা ফ্রি, আমরা যে দেখি মার্কেটে। তো এই প্রমোশনাল আইটেমস যেটা দিচ্ছেন সেটা কিন্তু যার কাছ থেকে পারচেস করবেন ব্যাক পেইড। এবার কোশ্চেনটা হলো, এই যে ব্যাক পেইড প্রমোশনাল পারচেস করতেছেন, তো আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবেন কিনা? সো প্রমোশনাল আইটেমসটা কি? ইট ইজ এ গুডস আর ইজ এ ফিনিশ গুড। এখানে দেখেন 8টা বাকেটের কোনটাতে কিন্তু আপনার ইনপুট করা নাই। তাহলে যেহেতু 8টা বাকেটের কোনটাতে ইনপুট করা নাই, তাহলে আমাকে বলতে হবে যে আপনি প্রমোশনাল আইটেমস এর উপরে যে ভ্যাট পেইড করছেন, that is not allowed to take input tax credit. So এর ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টটা যেটা বলছিলাম যে ডেফিনেশন অফ ইনপুট, এখানে আছে আরো 6টা বাকেট। এই 6টা বাকেটের মিনিং হলো, এখানে যে যে আইটেমগুলো দেওয়া আছে সেইগুলা, এখানে যে যে আইটেমগুলো দেওয়া আছে সেইগুলা আপনি প্রপারলি ভ্যাট পেইড করে পারচেজ করলেও ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবেন না। সো দ্যাট ইজ নেগেটিভ লিস্ট। প্রথম বাকেটে কি আছে? ল্যান্ড, লেবার, ল্যান্ড, বিল্ডিং, অফিস ইকুইপমেন্ট, and fixtures, building,
or infrastructure or establishment construction, balancing, modernization, replacement, expansion, renovation and repairing, এগুলোর ক্ষেত্রে আপনি ব্যাট পেড করলেও ব্যাট আপনি ইনপুট ট্যাক্স হিসেবে ক্লেম করতে পারবেন না, কারণ এই আইটেমগুলোকে ডেফিনেশন অফ ইনপুট থেকে এক্সক্লুশন করা হয়েছে, মানে বলা হয়েছে এটা ডেফিনেশন অফ ইনপুটে এগুলো ইনপুট থাকবে না, বাইরে। তো সেই জন্য আপনি এগুলোর উপরে ব্যাট পেড করার পরেও আপনি ইনপুট ট্যাক্স ক্লেম করতে পারবেন না, তখন যে ব্যাট পেড করলেন দ্যাট উড বি স্ট্রেট ওয়ে অ্যাজ এ কস্ট। সেকেন্ড ব্র্যাকেটে কি বলছে? সেকেন্ড ব্র্যাকেটে বলছে অল কাইন্ড অফ ফার্নিচার, অফিস সাপ্লাই, স্টেশনারিজ, refrigerator and freezer, air conditioner, fan, electric equipment, generator, purchase or repairing. Third bucket কি বলছে? Interior design, architectural plan and design. Fourth bucket বলছে vehicle purchase, rental and lease. Fifth bucket বলছে travel, entertainment, staff welfare, development activities and related goods or services thereto. আমার মনে হয় একটু ডিসকানেক্ট হয়ে গেছিল, রাইট? শোনা যাচ্ছে আমাকে? কেন পারবেন না? কারণ এগুলাকে ডেফিনেশন অফ ইনপুট থেকে এক্সক্লুড করা হয়েছে, এক্সক্লুশন লিস্টে নেওয়া হয়েছে। গেল সেকেন্ড পার্ট। থার্ড পার্ট অফ দ্য ডেফিনেশন অফ ইনপুট, দিস ইজ রিলেটেড উইথ দ্য ট্রেডার, মানে ব্যবসায়ীর ক্ষেত্রে। সো ব্যবসায়ীর ক্ষেত্রে আপনার একটা লিমিটেশন দেওয়া হয়েছে যে তার ক্ষেত্রে কোন কোন আইটেম গুলা আপনার ইনপুট হিসেবে কনসিডার করা হবে। সো এখানে বলা হয়েছে যে ইনপুট ফর ট্রেডার ইন কেস অফ কন্ডাক্টিং বিজনেস, গুডস ইম্পোর্টেড, পারচেজড, অ্যাকোয়ার্ড অর আদারওয়াইজ কালেক্টেড ফর সেল, এক্সচেঞ্জ অর ট্রান্সফার ইন এনি আদার ম্যানার অর সার্ভিস। তার মানে ট্রেডার যে গুডসটা নিয়ে ব্যবসা করবে সেটা সে পারচেজ করছে লোকালি, ইম্পোর্ট করছে অন্যভাবে অর্জিত করছে যেটা, সেটা প্লাস এই ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যে সার্ভিস তার দরকার সেই সার্ভিসের উপরে যে ভ্যাট পেড করবে সেটা ইনপুট হিসেবে কনসিডার করবে, মানে ওই সার্ভিসটা ইনপুট হিসেবে কনসিডার করা হবে। সো অ্যাকর্ডিংলি ওই ইনপুটের উপরে ভ্যাট পেড। স্যার এটা আবার একটু বুঝান। সরি, আমি বুঝতে পারতেছি না আজকে মনে হয় নেটওয়ার্কটা। তো এই পর্যন্ত কি আপনাদের কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? স্যার ট্রেডারের ওইটা স্যার মিস করে গেছিলাম, আপনার কথাটা ঠিক মতো বুঝতে পারিনি। ট্রেডারের ইনপুট ট্যাক্স ক্লেমটা স্যার। ট্রেডারের ক্ষেত্রে বলতেছি যে ট্রেডারের এখানে বলা হয়েছে যে আপনার ইনপুট ফর ট্রেডার ইন কেস অফ কন্ডাক্টিং বিজনেস। ওকে, এখানে বলছে গুডস ইম্পোর্টেড, পারচেজড, অ্যাকোয়ার্ড অর আদারওয়াইজ কালেক্টেড ফর সেল, এক্সচেঞ্জ অর ট্রান্সফার ইন এনি আদার ম্যানার অর সার্ভিসেস। তার মানে ট্রেডার যে গুডসটা নিয়ে ট্রেড করবে, ব্যবসা করবে, তো সেটা পারচেজ, আমদানি অথবা অর্জনের ক্ষেত্রে অর্জিত যে গুডসটা, মানে যে গুডসটা নিয়ে ব্যবসা করবে সেই গুডসটা, এবং এই ব্যবসা করার ক্ষেত্রে তার যে সার্ভিস, ওই বোথ গুডস এবং যে সার্ভিস তার দরকার সেই সার্ভিস আপনার ইনপুট হিসাবে কনসিডার করা হবে। সো এটা হলো আপনার এরিয়া অফ দ্য ট্রেডার। সো এই তিনটা এলিমেন্ট হলো ডেফিনেশন অফ, মানে তিনটা পার্ট হলো ডেফিনেশন অফ ইনপুটের অংশ। এবং প্রথমটা দেখলাম যে কোন কোনগুলা ইনপুট সেটা ডিফাইন করা আছে, দ্বিতীয়টা দেখলাম কোন কোনগুলা ইনপুট হবে না সেগুলো ডিফাইন করা আছে,
তৃতীয় পার্টে দেখলাম ট্রেডারের ক্ষেত্রে কোন কোন এলিমেন্ট গুলোর উপরে ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করা যাবে, মানে ইনপুট হিসেবে কনসিডার হবে। তো এই হলো আপনার ডেফিনেশন অফ ইনপুট। সো ডেফিনেশন অফ ইনপুটের ক্ষেত্রে এই ডেফিনেশন অফ ইনপুটে যদি না পড়ে কোনো একটা আইটেম, তাহলে আপনি এটা এগেইনস্টে ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবেন না।